আজ আমরা কুমিল্লা বোর্ড 2021-এর অবচয় রিলেটেড একটা ম্যাথ সলভ করব। আশা করি এই ম্যাথটা সলভ করলে তোমরা অবচয় 10-এ 10 পাবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের সিলেট বোর্ড 2021-এর ম্যাথটা। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ম্যাথটা একটু কথাটা ঘোরানো পেঁচানো হলেও আমরা একটু ভালো করে খেয়াল করব যেখানে কী কী পয়েন্ট আমাদের রয়েছে। দেখো আমাদের সাল রয়েছে 2020 সাল। আমরা একটু কলমটার কালারটা চেঞ্জ করে ফেলি। ওকে, এটা 20 সাল রয়েছে। তারপর রয়েছে 1 জানুয়ারি তারিখে আমরা 4 লক্ষ টাকা দিয়ে একটি কী কিনেছি, মেশিন কিনেছি। ওকে, এই মেশিনটির আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে 40,000 এবং পরিবহন 30,000 টাকা, অর্থাৎ আমাদের জাহাজ ভাড়া হচ্ছে 30,000 টাকা। বাট এখানে এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ আমার ভাষায়, সেটা হচ্ছে 31শে মার্চ তারিখে 20,000 টাকা কী করা হয়েছে, সংস্থাপন ব্যয় ধার্য করা হয়েছে এবং আমাদের আয়ুষ্কাল 5 বছর আর ভগ্নাংশের মূল্য দেওয়া আছে 80,000 টাকা। ওকে, এই হলো আমাদের মূল স্টিমটা। এখান থেকে আমরা বের করব যে মেশিনটির অর্জিত মূল্য কত আছে সেটা। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা যাতে তোমরা পরবর্তী কোনো ভিডিও দ্রুত পেয়ে যেতে পারো। বন্ধুদের জানিয়ে দেবা যে কমার্স ভ্যালিতে এসএসসি এবং এইচএসসিদের কমার্স সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা হয়। ওকে, এবং কমেন্টে জানাবা কেমন তোমাদের লাগে। তোমরা দেখতেই পারছো যে আমি এখানে আগে একটু লিখে রেখেছি মেশিনটির অর্জিত মূল্য নির্ণয় করতে। আচ্ছা, মেশিনটির অর্জিত মূল্য বা মেশিনের অর্জন মূল্য এটা কিন্তু একই কথা। ওকে, তাহলে মেশিন অর্জন মূল্য আমরা কীভাবে বের করবো? আমরা একটু সহজভাবে ভাবি। কোনো একটা সম্পত্তি যদি ক্রয় করি, ক্রয় করা থেকে শুরু করে ব্যবহারের আগ পর্যন্ত যত প্রকার খরচ হয়েছে তার যোগফলই হচ্ছে মেশিনের অর্জন মূল্য বা অর্জিত মূল্য। তো এবার আমরা দেখি আমাদের স্টিমে কী রয়েছে। দেখো, আমাদের মেশিন কিনেছি কত টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে। তাহলে আমরা লিখছি মেশিনের আমদানি মূল্য কত টাকা, 4 লাখ টাকা। ওকে, এর মূল্যটা লিখে রাখি আমরা। মূল্যটা লিখবো কত টাকা, 4 লক্ষ টাকা। আমরা সুন্দর করে লিখবো সবাই 4 লক্ষ। ওকে, তারপর কি রয়েছে দেখো, আমাদের আমদানি শুল্ক জাহাজ ভাড়া রয়েছে একটা 40,000 30,000। তো আমদানি শুল্ক রয়েছে আমাদের কত টাকা, রয়েছে 40,000। আমরা যোগ করব কারণ এই মেশিনটা আমদানি করেছিলাম বিধায় এই খরচগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। তারপর রয়েছে আমাদের জাহাজ ভাড়া কত, 30,000। এবার যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের সংস্থাপন ব্যয় কত টাকা, 20,000। সংস্থাপন ব্যয় 20,000, এটাও আমাদের যোগ হবে। যোগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের মেশিনের অর্জিত মূল্য। তাহলে কত হলো, 4,40,070 আর 20 হচ্ছে 90, অর্থাৎ 4,90,000। এটা হচ্ছে আমাদের ক্রয়ের অ্যান্সার, অর্থাৎ মেশিনের অর্জন মূল্য বা অর্জিত মূল্য। আমি আবার বলি, মেশিনের অর্জন মূল্য সূত্রটা হচ্ছে মেশিনের ক্রয় থেকে শুরু করে ব্যবহার আগ পর্যন্ত সমস্ত খরচের যোগফল। আমরা হয়তো বুঝতে পেরেছি। এবার আসবো আমরা সহলৌকিক পদ্ধতিতে অবচয় ধার্য করার প্রয়োজনীয় জাবেদা। এভাবে আমরা জেনে নিই অবচয়ের কটা পদ্ধতি রয়েছে। আসলে নর্মালি পদ্ধতি অনেকগুলো রয়েছে। নর্মালি আমাদের পরীক্ষাতে দুটো বেশি চলে আসে। সেটা কোনটা, একটা হচ্ছে সরলরৈখিক বা ইসির কিস্তি পদ্ধতি, বা 2 নম্বর হচ্ছে ক্রমশমান বা দ্বিক্রমশমান জের পদ্ধতি। তো এটা আমাদের বলছে সরলরৈখিক। তো সরলরৈখিক পদ্ধতিতে জাবেদা করার আগে আমরা কি করব, আগে আমাদের অবচয়টা বের করে নিই, তো আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের তোমরা দেখতেই পারছো যে আমরা এখানে একটা অবচয় বের করব। আচ্ছা, তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সূত্রটা কি দেখো, অবচয় সূত্রটা হচ্ছে আমাদের যে বার্ষিক অবচয় সূত্র সম্পত্তির অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, দেখো লেখা আছে, আর ভাগ হচ্ছে আমাদের অবচয়, ভাগ হচ্ছে আয়ুষ্কাল। আচ্ছা, এটা কি হবে, এটা হচ্ছে আয়ুষ্কাল হবে, আয়ুষ্কাল বা বছর যেটাই আমরা বলি। ওকে, তাহলে কী হলো, সম্পত্তি কি সূত্রটা কী হলো, সম্পত্তি অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ বছর বা আয়ুষ্কাল। এটা কোন পদ্ধতি বলো তো, এটা হচ্ছে সহলৌকিক পদ্ধতিতে। তাহলে আমাদের সম্পত্তি অর্জন মূল্য অলরেডি আমরা বের করেছিলাম কত বলো তো, 4,90,000 বের করেছিলাম। আর আমাদের ভগ্নাবশেষ মূল্য আমাদের অঙ্কে দেওয়া আছে 80,000, আর বছর কত 5। এই ক্যালকুলেশন করে আমরা বের করেছি কত, 82,000। কিন্তু 82,000 হচ্ছে 1 বছরে বের করেছি। কিন্তু মজার বিষয়, আমরা একটু স্টিমটা দেখি। তোমরা দেখো যে এখানে আমরা সংস্থাপন ব্যয় করেছিলাম কত সালে, কয় তারিখে, 31শে মার্চ তারিখে। অর্থাৎ মেশিনটা আমরা যে ডেটে কিনি না কেন, সংস্থাপন যে ডেট থেকে স্টার্ট হবে ব্যয়টা, সেদিন থেকেই আমরা অবচয়ের মূল্যটা বের করব। বুঝতে পেরেছি বিষয়টা। আর মেশিনটা আমদানি করেছিলাম কিন্তু জানুয়ারি মাসে, সংস্থাপন করছি কবে বলো তো, 31শে মার্চ তারিখে, অর্থাৎ 3 মাস পরে। তাহলে অবচয়টা বের করবো আমরা 3 মাস পরের থেকে, অর্থাৎ 9 মাসের। তাহলে এই যে আমরা যে 81,000 টাকা বের করেছিলাম, এই যে 82,000 টাকা বের করেছিলাম, এটাকে আমরা 9 দিয়ে গুণ করব আর 12 দিয়ে ভাগ করব। 9 কেন বলো তো, 9 বললাম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস চলে গিয়েছে। তাহলে আমাদের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 9 মাস, আর 12 দিয়ে ভাগ করবো, 9 দিয়ে গুণ করবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 9 মাসের অবচয়।
এটাই আমাদের অবচয়ের জাবেদার সময় কাজে লাগবে। তাহলে জেনে রাখি কত হলো ৬১,৫০০। এবার আমরা সেই জাবেদার বক্সে চলে যাব। ওকে, এবার আমরা জাবেদাটা করবো। আমরা খ করছি। প্রথমে কি লিখবো আমরা? সাল কত দেখো, সাল হচ্ছে 2020 সাল। ওকে, 2020 সাল লিখবো। তারপর কবে কিনেছি আমরা? জানুয়ারি মাসে কিনেছি, জানুয়ারি মাসে 1 তারিখে। তো লিখবো মেশিন হিসাব ডেবিট। তোমরা খেয়াল করো, আর এই অঙ্কে জাবেদাটাই মূল। আসলে জাবেদা পারলেই আমরা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, বিশেষ খতিয়ান, আর্থিক বিবরণী, সেগুলো পেরে যাব। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা আচ্ছা, এটা একটা জাবেদা হবে। এটা কোনটা হবে? এটা হচ্ছে আমাদের মেশিন কিনেছিলাম 4 লক্ষ টাকা, আর আমাদের আমদানি শুল্ক 40,000, আর জাহাজ ভাড়া 30,000, 4,70,000। এটা আমরা একটু ভেঙে ভেঙে করবো। কেন করবো বলছি আমি। 4,70,000। ওকে, তার মানে আমরা জানুয়ারি মাসে মেশিনটা আমদানি করেছিলাম, আর জাহাজ ভাড়া আর খরচ করেছি সব মিলে জানুয়ারি 1 তারিখে এটা সংগঠিত হয়েছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা 31 মার্চ তারিখে আমরা সংস্থাপন ব্যয় করেছিলাম। তো আমরা এখানে আমরা লিখবো মার্চ 31, এটা কিন্তু তারিখ দেখাতে হবে। এটাও লিখবো আমরা মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই দুটো কিন্তু আলাদা আলাদা লিখতে হবে, কারণ এটা ভিন্ন ভিন্ন তারিখে সংগঠিত হয়েছে। আমরা কবে সংস্থাপন করেছি, কত টাকা? 20,000 টাকা। এখানে লিখবো 20,000। তোমরা আমরা বুঝতে পারছো বিষয়টা, 20,000 20,000। আর যদি এখানে এই সংস্থাপনের তারিখটা দেওয়া না থাকতো, তাহলে আমরা মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট একবারে 4,90,000 লিখতাম। ভেঙে লিখলাম কেন? কারণ আমাদের সংস্থাপনের ব্যয় তারিখটা ভিন্ন ছিল। ক্লিয়ার? এবার আসবো আমরা আমাদের অবচয় বের করা জাবেদা। অবচয় একটু কিন্তু আমরা অবচয়টা বের করেছি, আবার একটু আমরা দেখে আসি অবচয়টা কত বের করেছিলাম। এই যে তোমরা দেখো বের করেছেন কত? ৬১,৫০০ টাকা। এই ৬১,৫০০ টাকাই আমরা এখন জাবেদায় অন্তর্ভুক্ত করব। ওকে, তো এখন লিখবো আমরা অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় বলো কি সম্পদ বলো তো? পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে কত আসছিল আমাদের? ৬১,৫০০ টাকা আসছিল। অর্থাৎ আমাদের 9 মাসের অবচয় আমরা এখানে ধার্য করব। ওকে, পরবর্তীতে আমরা আবারও ডিসেম্বর লিখব 31 তারিখে। অবশ্যই আমরা জানি যে কোনো হিসাব যদি খোলা হয় সেই হিসাবটা বন্ধ করতে হয়। তো জাবেদা হচ্ছে আয় সাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। ওকে, তো আমরা লিখব আয় সাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকাটা কোনটা বলো তো? যেহেতু আমরা এটা বন্ধ করছি, ঠিক এই টাকাটাই আমরা লিখে দেবো ৬১,৫০০, ৬১,৫০০। তাহলে আমাদের খ নম্বরে যেটা বলেছি সরলরৈখিক পদ্ধতিতে আমাদের প্রয়োজনীয় জাবেদা ধার্য করেছি। বাট মজার বিষয়, আমি কিন্তু ব্যাখ্যা লিখিনি। তোমরা অবশ্যই ব্যাখ্যাটা কিন্তু এখানে লিখে দিবা যে মেশিন কেনা হলো, সংস্থাপন ব্যয় ধার্য করা হলো, অবচয় ধার্য করা হলো, অবচয় সব বন্ধ করা হলো, এগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। আর যদি আমাদের লিখে দেয় যে আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই, তখন আমরা লিখবো না। বাট জাবেদা করতে বললে অবশ্যই আমরা ব্যাখ্যাটা দেখাবো। এবার আমরা কি করব? গ নাম্বার করব। তোমরা দেখতেই পারছো গ নম্বরে বলছে অবচয় হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাবের খতিয়ান। আচ্ছা, তো আমরা এখানে লিখে রেখেছি আগের থেকেই অবচয় হিসাব। ওকে, অবচয় হিসাব যখন করব আমরা, তখন আমরা কি খেয়াল করবো? জাবেদা থেকে যে লেনদেনগুলো আসছে, হিসাব খাতগুলো আসছে, সেগুলো আমরা ট্রান্সফার করব। তাহলে এইগুলো আমরা একটু জাবেদা একটু দেখি তো। আমরা এখানে অবচয় কয়বার আসছে দেখো। এখানে একবার আসছে অবচয় 31 ডিসেম্বর তারিখে ডেবিটে, একবার ক্রেডিটে। তাহলে আমরা অবচয় করার সময় যার হিসাব করি তাহলে অবচয় হিসাব খাতটা হবে। অর্থাৎ আমরা লিখবো পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট পাশে লিখবো ৬১,৫০০ টাকা। তাহলে আমরা লিখে ফেলি এখানে, আমরা লিখবো ডেবিট পাশে লিখবো এখানে হচ্ছে 2000 কত সাল? 20 সাল ডিসেম্বর 31। তাহলে কী নামে লিখবো? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। আচ্ছা, পুঞ্জীভূত অবচয়টা আমরা লিখব পুঞ্জীভূত অবচয়। অবচয় কত টাকা লিখবো বলো? ওটা ছিল হচ্ছে কত দেখিনি একটু আমরা, কারণ আমরা জাবেদা থেকে তো লিখবো, তো ওদের সমস্যা নেই। ৬১,৫০০ টাকা। ওকে, তাহলে আমাদের অবচয় যে ডেবিটে যেতে ছিল আমরা লিখবো এখানে ৬১,৫০০ টাকা। ক্লিয়ার? পরবর্তীতে আমাদের ক্রেডিট পাশের আবার লিখবো যেটা 2020 সাল ডিসেম্বর 31। ওখানে লিখবো হচ্ছে আমাদের লেখা ছিল কি আয় সাংশ হিসাব ডেবিট
আর অবচয় হিসাব ক্রেডিট, অবচয় ক্রেডিটে ছিল। যদি আমরা অবচয় খতিয়ান করছি তাহলে আমাদের হিসাব খাতটা ক্রেডিটের পাশে বসবে। কী নামে বসবে? আয় সারাংশ নামে। আয় সারাংশ, আয় সারাংশ হিসাব নামে আমাদের এখানে বসবে ৬১,৫০০ টাকা। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু আর কিছু নেই, তাহলে আমরা ব্যালেন্সটা এটাই লিখে ফেললাম ৬১,৫০০, ডাবল দাগ দিব, ব্যালেন্সিং করব, এখানে লিখবে ৬১,৫০০। বাট আমাদের কোনো সিডিপিডি লাগবে না, কারণ দুই পাশে আমাদের সেম, তার মানে আমাদের অবচয়ের খতিয়ানটা কমপ্লিট। এবারে আরেকটা রয়েছে আমাদের পুঞ্জীভূত অবচয়। ওকে, সেটা দেখি একটু। পুঞ্জীভূত অবচয় এখানে আমরা আগে টাইটেল লিখে ফেলি 2020 সাল, এটাও লিখবো 2020 সাল। আর যেহেতু আমরা ডিসেম্বর মাসে 31 থেকে করি, দুপাশে এই কাজটা আগে লিখে রাখবো। আর অবশ্যই আমরা ডেবিট ক্রেডিটটা আগে লিখবো। আমাদের খতিয়ান করার সময় তো আমরা জানি আমাদের দুই পাশে যেহেতু এটা টি ছক, এই পাশে ডেবিট, এ পাশে কী হবে? ক্রেডিট লিখবো আমরা। ওকে, এবার আমরা যেটা করব, আমরা দেখব যে আমাদের জাবেদাটা কী ছিল, আমাদের পুঞ্জীভূত অবচয় জাবেদাগুলো একটু আমরা খেয়াল করি। তোমরা দেখতেই পারছো এখানে পুঞ্জীভূত অবচয় মধ্যে একটা জায়গা রয়েছে অবচয় সব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। অর্থাৎ তাহলে আমরা পুঞ্জীভূত অবচয় যখন খতিয়ান করব তখন আমরা কী করবো বলো তো? আমরা অবচয় হিসাব লিখবো। কোথায় লিখবো? ক্রেডিট পাশে। তাহলে আমরা অবচয় হিসাব লিখে ক্রেডিট পাশে লিখবো যে, আচ্ছা এখানে আমরা ক্রেডিট পাশে লিখবো যে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পাশে, এখানে লিখবো অবচয় হিসাব, অবচয় হিসাব লিখে লিখবো আমাদের কত টাকা ছিল, ছিল হচ্ছে আমাদের ৬১,৫০০ টাকা। ওকে, এটা লিখবো ৬১,৫০০। ওকে, বাট দেখো আমাদের এই অঙ্কে আর কোনো কিন্তু পুঞ্জীভূত অবচয় নেই। আমাদের প্রতি বছর পুঞ্জীভূত অবচয় একবারই হবে, কারণ অবচয়টা একবারই বের করা হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করব? এই ৬১,৫০০ টাকা আমরা এখানে যোগ করে ফেললাম, এই টাকাটাই আবার এখানে লিখে ফেললাম। এটা আমরা সবাই জানি, 9-10 পরে আসছে না? এদের পাশে কিছুই নেই, তো এটা হবে কি? ব্যালেন্স সিডি, ব্যালেন্স, তুমি দেখতেই পারছো ব্যালেন্স সিডি। ওকে, কিন্তু কিছুই নেই, পুরো টাকাটাই আমাদের এখানে কম রয়েছে ৬১,৫০০। ওকে, দুপাশ মিলে গেল। যেহেতু এটা আমাদের ডিসেম্বর মাস 2020 সাল, আমাদের 2021 সালের জানুয়ারি 1 তারিখে আমরা কি করব? ব্যালেন্স বিডি করব। সিডি করলে কিন্তু বিডি করতে হয়, তাই না? বিডি মানে ব্রড ডাউন। বিডি কত টাকা? আমরা ৬১,৫০০ টাকা। ব্যাস, আমাদের এই খতিয়ানটাও ডান, কমপ্লিট করে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে আমাদের খতিয়ানে ভালো, মানে আমাদের অবশ্যই ভালো করতে হলে এই চ্যাপ্টারটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর তোমরা বিভিন্ন বোর্ডগুলো একটু বেশি বেশি ঘাটাঘাটি করো, তাহলে হয়ে যাবে। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা নক করবা, আমি তোমাদের সঙ্গে রয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।